হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি রেডক্স চ্যাপ্টারটা। ক্লাস 11-এর রেডক্স চ্যাপ্টার রয়েছে, ক্লাস 11। তো রেডক্স চ্যাপ্টারে প্রথম যে টপিকটা আলোচনা করব তা হলো অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। তাহলে যেটি আলোচনা করব প্রথমেই অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। অক্সিডেশন নাম্বার করতে অর্থ হচ্ছে অক্সিডেশন মানে জারণ আর নাম্বার অর্থাৎ সংখ্যা, জারণ সংখ্যা। অক্সিডেশন স্টেট মানে জারণ অবস্থা। এবার আসা যাক যে জারণ সংখ্যা আর জারণ অবস্থা বলতে কী বোঝায়। কোনো অ্যাটম যখন কম্পাউন্ড গঠন করে অর্থাৎ যৌগ গঠন করে তখন ওই অ্যাটমটির ওপর কিছুটা চার্জ ক্রিয়েট হয়। তো এই চার্জটাকে বলা হয় অক্সিডেশন স্টেট এবং এই চার্জটা আমরা প্রকাশ করব 1, 2, 3 এই রকম একটা সংখ্যা দিয়ে এবং পজিটিভ বা নেগেটিভ সংখ্যা দিয়ে প্রকাশ করব। তাহলে সেই সংখ্যাকে বলা হয় অক্সিডেশন নাম্বার। তাহলে দেখো, অক্সিডেশন নাম্বার বলতে বোঝায় যখন কোনো অ্যাটম কম্পাউন্ড গঠন করে তখন ওই অ্যাটমটির উপর কিছুটা চার্জ ক্রিয়েট হয় বা ডেভেলপ হয়। তো এই চার্জটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব এবং পজিটিভ সাইন বা নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করব। এই যে সংখ্যা দিয়ে প্রকাশ করছি এটাকেই বলা হয় অক্সিডেশন নাম্বার। ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি সোডিয়াম ক্লোরাইড NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে যৌগ রয়েছে সেখানে সোডিয়াম এবং Cl দুটি অ্যাটম পরস্পর আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এবার এখানে সোডিয়াম +1 আর Cl-1। দেখো, সোডিয়াম অ্যাটম +1 চার্জ এবং Cl-1 চার্জ। এটা থেকে কী বোঝা যাচ্ছে? সোডিয়াম বাইরে কক্ষে একটি ইলেকট্রন বর্জন করেছে এবং ওই বর্জিত ইলেকট্রন Cl গ্রহণ করেছে। তাহলে এখানে সোডিয়ামের মাথায় দেখো, সোডিয়ামের উপর একটা পজিটিভ চার্জ এবং Cl-এর ওপর একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে এবং সে কতটা চার্জ সৃষ্টি হয়েছে সংখ্যা দিয়ে প্রকাশ করলে +1 আর -1। অর্থাৎ এই সংখ্যাকে বলা হয় অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা +1 এবং Cl-এর জারণ সংখ্যা -1। তাহলে দেখো, জারণ সংখ্যা হলো যে সোডিয়াম যখন যৌগ গঠন করেছে তখন একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়ামের উপর একটা চার্জ সৃষ্টি হয়েছে, সেই চার্জটা পজিটিভ চার্জ এবং সংখ্যা +1। তো এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1 আর Cl যখন যৌগ গঠন করেছে তখন Cl ইলেকট্রনের চার্জ গ্রহণ করেছে, অর্থাৎ হয়ে গেছে -1 চার্জ। আর সেই -1 চার্জকে আমরা -1 দিয়ে লিখছি এখানে। তো এইটাকে বলা হয় Cl-এর জারণ সংখ্যা। আরও এক্সাম্পল দেখো, ধরো ওয়াটার মলিকুল H2O। এখানে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে কি দেখব যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সংক্ষেপে লিখছি En অফ অক্সিজেন অ্যাটম গ্রেটার দেন En অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে কী হবে যে অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিটি হাইড্রোজেন অ্যাটম তুলনায় বেশি। তাহলে এই বন্ধন ইলেকট্রন জোড় অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝে যে বন্ধন ইলেকট্রন জোড়টা রয়েছে সেটা অক্সিজেন অ্যাটম বেশি করে টানলে কী হবে না, টানলে দেখব যে এই ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনের কাছে থাকবে, জাস্ট এরকম কাছে থাকবে। এর ফলে অক্সিজেন কিছুটা ক্যারি করছে নেগেটিভ চার্জ। তাহলে এই বন্ডের জন্য অক্সিজেন ক্যারি করবে -1 চার্জ আর এই বন্ডের জন্য অক্সিজেন ক্যারি করবে -1 চার্জ। একই রকমভাবে এই বন্ডের জন্য অক্সিজেন যেহেতু -1 চার্জ ক্যারি করছে তাহলে চার্জ এখান থেকে অর্থাৎ হাইড্রোজেনের ওপর পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে আর এই হাইড্রোজেন থেকেও একই রকমভাবে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। কারণ কি? কারণ হলো হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন সরে গিয়ে অক্সিজেনের কাছে পৌঁছায়।
তাহলে অক্সিজেন যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে হাইড্রোজেন পজিটিভ 1। তাহলে ওভারঅল কী দাঁড়ালো, যে ওয়াটার মলিকুল, এই যে ওয়াটার মলিকুল রয়েছে, এই অক্সিজেন -2 চার্জ এবং এই হাইড্রোজেন +1 চার্জ, এই হাইড্রোজেন +1 চার্জ। তাহলে এইগুলোকে বলা হয় অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। আবার ধরো যে অ্যামোনিয়া মলিকুল NH3, তো অ্যামোনিয়া মলিকুলের ক্ষেত্রে নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন যুক্ত থাকে, দ্যাট ইজ অ্যামোনিয়া মলিকুল NH3 অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া মলিকুলের ক্ষেত্রে দেখব যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন, অর্থাৎ যে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই অ্যাটমটি ইলেকট্রন টানবে। কোন ইলেকট্রন টানবে? বন্ধন ইলেকট্রন জোড়। অর্থাৎ এখানে যখন একটা বন্ড করেছে, বন্ড মানে দুটো ইলেকট্রন রয়েছে, আর সেই দুটো ইলেকট্রন নাইট্রোজেন টানবে। তাহলে এখানে ইলেকট্রন পেয়ার আছে, নাইট্রোজেন যদি টানে তাহলে নাইট্রোজেন কী দেখব? নাইট্রোজেনে ইলেকট্রনের চার্জটা টানছে। তো এই বন্ডে ইলেকট্রন চার্জ টানলে -1 চার্জ, তাহলে হাইড্রোজেন +1। আবার এই বন্ড থেকে ইলেকট্রন টানলে নাইট্রোজেন ক্যারি করবে -1 চার্জ, হাইড্রোজেন +1। আবার এই বন্ডে টানলে নাইট্রোজেন ক্যারি করবে -1 চার্জ আর হবে হাইড্রোজেন +1। তাহলে দেখো নাইট্রোজেন 3টি বন্ড থেকে ইলেকট্রন টানছে, তাহলে ওভারঅল হবে -3 চার্জ। তো নাইট্রোজেন -3 চার্জ এবং প্রতিটা হাইড্রোজেন +1 চার্জ করে, +1 চার্জ, +1 চার্জ, +1 চার্জ। তাহলে দেখো নাইট্রোজেন এখানে জারণ সংখ্যা -3 এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। আবার ধরো ক্যালসিয়াম অক্সাইড CaO, তো ক্যালসিয়াম অক্সাইড আয়নিক কম্পাউন্ড। তো এখানে দেখব ক্যালসিয়াম 2+ হয় এবং অক্সিজেন 2-। অর্থাৎ ক্যালসিয়াম যখন ক্যালসিয়াম অক্সাইড গঠন করছে তখন ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করছে, এবং অক্সিজেন যখন ক্যালসিয়াম অক্সাইড গঠন করছে দুটি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই ক্যালসিয়ামে 2+ চার্জ অক্সিডেশন নাম্বার আর অক্সিজেন 2- চার্জ অক্সিডেশন নাম্বার। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে অক্সিডেশন নাম্বার বলতে বোঝায় যখন কোনো অ্যাটম কম্পাউন্ড গঠন করে তখন ওই অ্যাটমটির ওপর একটি চার্জ ক্রিয়েট হয় বা ডেভেলপ হয়। তো ডেভেলপ হয় এইভাবে যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে। কারণ দেখো এখানে ক্যালসিয়াম ইলেকট্রন বর্জন করছে তার জন্য চার্জ ডেভেলপ হয়েছে, আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য -2 চার্জ এখানে ক্রিয়েট হয়েছে। তাহলে অক্সিডেশন নাম্বারটা তখনই সৃষ্টি হবে যখন কোনো অ্যাটমটা কম্পাউন্ড গঠন করবে, এবং কম্পাউন্ড গঠন করলে ওই অ্যাটমটা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে অক্সিডেশন নাম্বার বা অক্সিজেন স্টেটটা সৃষ্টি হবে। এবারে দেখো আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। ধরো Cl2 ক্লোরিন, Cl2 বা অক্সিজেন, এই সমস্ত ক্ষেত্রে কি ঘটবে? ধরো Cl2 মানে Cl বন্ড Cl রয়েছে, অক্সিজেন হচ্ছে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন রয়েছে। তাহলে এদের ক্ষেত্রে কী করবে? দেখো এদের ক্ষেত্রে দুটি Cl অ্যাটম সিমিলার, একই অ্যাটম আছে, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়টা ঠিক মাঝখানে থাকবে, অর্থাৎ দুটি অ্যাটমের ঠিক মাঝ বরাবর বন্ধন ইলেকট্রন জোড়টা থাকবে। তাহলে এখানে দুটি অ্যাটম সিমিলার হওয়ার জন্য কোনো অ্যাটমই ইলেকট্রন জোড়কে বেশি পরিমাণে টানতে পারবে না। তাহলে ইলেকট্রন চার্জটা সমান জায়গায় রয়েছে দুই দিক থেকে, এর ফলে এদের কিন্তু কোনো চার্জ ক্রিয়েট হবে না, দ্যাট ইজ 0। অর্থাৎ কেউ ইলেকট্রন জোড়কে বেশি করে টানতে পারছে না। যখনই দেখব আমরা HCl, যদি HCl দেখি তাহলে দেখব যে এই ইলেকট্রন জোড়টা কী হবে না Cl এর কাছে পৌঁছে যাবে, কারণ Cl বেশি করে ইলেকট্রন জোড়টা টেনে নেবে। তাহলে দেখব যে ইলেকট্রন জোড়টা এই Cl এর কাছে পৌঁছে গেছে। তাহলে যখন Cl খুব কাছে রয়েছে তখন Cl কী করবে? -1 চার্জ ডেভেলপ হবে এবং তার সঙ্গে হাইড্রোজেন +1 চার্জ ডেভেলপ হবে। তাহলে এখানে Cl -1 অক্সিডেশন নাম্বার আর হাইড্রোজেন +1 অক্সিডেশন নাম্বার। তাহলে যখন দেখো ভিন্ন অ্যাটম আছে, অর্থাৎ দুটি অ্যাটম আলাদা, তখন কিন্তু জারণ সংখ্যা সৃষ্টি হচ্ছে।
আর যখন দেখো একই অ্যাটম আছে তখন কিন্তু জারণ সংখ্যা সৃষ্টি হবে না। তার একটাই কারণ যে ইলেকট্রন পেয়ারকে অর্থাৎ ইলেকট্রন যুগ্মকে কোনো অ্যাটম টানতে পারছে না, অর্থাৎ বেশি করে টানতে পারছে না। একই ঘটনা দেখবো আমরা অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে এখানে দুটি বন্ড আছে, তাহলে এই দুটি বন্ড দিয়ে দুটো অক্সিজেন কিন্তু সমানভাবে আকর্ষণ করছে। তো সমানভাবে আকর্ষণ করার জন্য এদের ইলেকট্রন যে রয়েছে বন্ড ইলেকট্রন পেয়ার, সেই ইলেকট্রনটা কোনো একটি অ্যাটমের দিকে সরে যাবে না। এর ফলে এই দুটি অক্সিজেন অ্যাটমের অক্সিডেশন স্টেট 0, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কিন্তু 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে সিমিলার অ্যাটম যদি থাকে তাহলে তাদের অক্সিডেশন স্টেট বা নাম্বারটা 0 হবে, আর ডিফারেন্ট অ্যাটম থাকলে তাদের কিন্তু অক্সিডেশন নাম্বার 0 হবে না। তাহলে এখান থেকে বলতে পারি ফসফরাস P4 অক্সিজেন স্টেট 0 হবে, কপার কারোর সঙ্গে বন্ড করে নিয়ে 0 হবে, তো সিলভার Ag 0 হবে। এবং প্রত্যেকটাই কিন্তু অ্যাটম বা এই সমস্ত ক্ষেত্রে অক্সিডেশন স্টেট 0 হবে। এবার আসা যাক যে এই অক্সিডেশন নাম্বার আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা গণনা করব কি করে, তার নিয়মগুলি কি কি হবে। তাহলে আমরা এবার আলোচনা করব ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার আমরা একটু আগে শিখে নিলাম যে অক্সিডেশন নাম্বার কিভাবে হয় বা কি। তো এখন শিখবো যে ক্যালকুলেশনটা করব কি করে অক্সিডেশন নাম্বার, কোনো একটা অ্যাটমের অক্সিডেশন কীভাবে ক্যালকুলেশন করব। তো কয়েকটি অ্যাটমের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা ফিক্সড, অর্থাৎ পরিবর্তন হয় না। যেমন কিছু কিছু অ্যাটম রয়েছে, যেমন প্রথমেই দেখব আমরা যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই সমস্ত মৌলগুলি একই গ্রুপে রয়েছে। এদের সাধারণ ইলেকট্রন কনফিগারেশন NS1, অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে 2s1 ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে, সোডিয়াম ক্ষেত্রে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4s1 হয়, এবং রুবিডিয়াম ক্ষেত্রে 5s1, সিজিয়াম হচ্ছে 6s1, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস প্রত্যেকটা ক্ষেত্রে S1 আছে। তাহলে S থেকে ইলেকট্রন বর্জিত হবে, বর্জিত হলে লিথিয়াম অলওয়েজ +1 হবে, সোডিয়াম অলওয়েজ +1 হবে, পটাশিয়াম অলওয়েজ +1, রুবিডিয়াম +1, সিজিয়াম +1। তাহলে এই সমস্ত অ্যাটমের ক্ষেত্রে তাদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ +1। নেক্সট আমরা দেখব যে অ্যালকালাইন আর্থ মেটাল হচ্ছে যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এদের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন NS2, অর্থাৎ বাইরে কক্ষে ইলেকট্রন বিন্যাস ঠিক এরকম থাকে, NS2 থাকে। অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে দেখব আমরা ইলেকট্রন কনফিগারেশন 2s2, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2, ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s2, এটার ক্ষেত্রে 5s2, এটার ক্ষেত্রে 6s2। তাহলে S থেকে ইলেকট্রন সহজে বর্জিত হবে। তাহলে এখানে ইলেকট্রন আছে কোটা, দুটো ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন। তাহলে 2 ইলেকট্রন বর্জিত হলে হবে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ হবে, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, এবং বেরিয়াম 2+। তাহলে এদের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে 2+ করে হয়। নেক্সট হচ্ছে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন রয়েছে। এদের ইলেকট্রন কনফিগারেশন 2s2, এখানে রয়েছে 1s2, এটা রয়েছে 2s2, 2p6, 3s2, 3p6, এখানে 4s2,
4p6 5s2 5p6। দেখো এখানে প্রত্যেকটা ইলেকট্রন কনফিগারেশন ফুলফিল, অর্থাৎ এসে দুটো ইলেকট্রন সম্পূর্ণভাবে ভর্তি রয়েছে আর পিএ 6 ইলেকট্রন সম্পূর্ণভাবে ভর্তি রয়েছে। তাহলে এখানে দেখো এস যে কক্ষটা রয়েছে দুটো ইলেকট্রন এবং পি যে 3টি কক্ষ রয়েছে তাতে 6 ইলেকট্রন ভর্তি রয়েছে। তাহলে যেহেতু ইলেকট্রনগুলো সব ভর্তি রয়েছে তাহলে ইনার্ট গ্যাসগুলো কেমিক্যাল রিয়াকশন অংশগ্রহণ করবে না, অর্থাৎ এখানে ইনার্ট গ্যাসের সাধারণত অবস্থায় দেখব আমরা যে এদের অক্সিজেন স্টেট জিরো, এদের অক্সিজেন স্টেট জিরো হবে, তাহলে জিরো অক্সিজেন স্টেট। এবার আসা যাক ফ্লোরিন। ফ্লোরিন অ্যাটমের ক্ষেত্রে কী হবে? ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p5। তো 2p5 রয়েছে, 2p5 মানে 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন। ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ এই ইলেকট্রনটা গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে দেখো এটা ফুলফিল হয়ে যায়, অর্থাৎ ফুলফিল্ড হয়ে যায়, ফুলফিল্ড হয়ে যায়। তাহলে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। তো আমরা জানি কোনো উপকক্ষ যদি ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে স্টেবল হয়, তাহলে ফ্লোরিন কী করবে? সবসময় -1 ইলেকট্রনই চার্জ হবে, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এর অক্সিডেশন নাম্বার কিন্তু -1। এবার আসা যায় অক্সিজেন। অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখব যে 2s2 2p4, রাইট? 2s2 2p4। তাহলে দেখো এখানে 4টে ইলেকট্রন রয়েছে পি উপকক্ষে, তাহলে পি এর ক্ষেত্রে আমরা দেখব যে এইরকম ইলেকট্রন। তাহলে এটাকে ভর্তি করতে হলে আরও দুটো ইলেকট্রন প্রয়োজন, রাইট? তাহলে এটাকে ফুলফিল করতে হলে আরও দুটো ইলেকট্রন প্রয়োজন। তাহলে অক্সিজেন করবে কি? আরও দুটো ইলেকট্রন গ্রহণ করবে, যাতে করে পি উপকক্ষটা ফুলফিল হয়, অর্থাৎ অক্সিজেন 2- হয়ে পড়বে। তাহলে এখানে অক্সিজেনের অক্সিজেন স্টেট হচ্ছে -2, অক্সিজেনের অক্সিজেন স্টেট হচ্ছে -2। তবে অক্সিজেনের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন ধরো OF2 ক্ষেত্রে অক্সিজেনের কিন্তু -2 অক্সিজেন স্টেট দেখা যায় না। কেন দেখা যায় না? তাও অক্সিজেনের সঙ্গে দুটি ফ্লোরিন যুক্ত আছে, তাহলে ফ্লোরিনের ইলেকট্রনেগেটিভ বেশি অক্সিজেনের তুলনায়। তাহলে কী করবে? ফ্লোরিন ইলেকট্রন টানবে, ফ্লোরিন ইলেকট্রন টানলো, আমরা তীর চিহ্ন দিয়ে দেখালাম, প্রকাশ করলাম যে ইলেকট্রন ফ্লোরিন টানছে। তাহলে ইলেকট্রনের চার্জটা ফ্লোরিনের দিকে আসবে, তাই ইলেকট্রন চার্জ কি? ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তাহলে ফ্লোরিন অ্যাটমটা -1 চার্জ হবে এই বন্ডের জন্য, তাহলে অক্সিজেন +1। আবার এই বন্ড দিয়ে ফ্লোরিন টানলে -1, এখানে +1। তাহলে আমরা কি দেখব? দেখব যে OF2 মধ্যে ফ্লোরিন -1 করে আর অক্সিজেন মোট হচ্ছে +2। তাহলে এখানে কিন্তু অক্সিজেন +2 অক্সিজেন স্টেট। আবার ধরো আমরা এখানে লিখতে পারি যে পারঅক্সাইডের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে H2O2, দ্যাট ইজ O2 2-, এটা হচ্ছে পারঅক্সাইড। এই ক্ষেত্রে আমরা দেখব কি যে পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1। কেন -1? তাহলে দেখো এই অক্সিজেন এবং হাইড্রোজেন, দেখো এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে অক্সিজেন কী করবে? ইলেকট্রন টানবে, অক্সিজেন ইলেকট্রন টানলে -1 চার্জ, এখান থেকে টানছে +1 চার্জ, অর্থাৎ অক্সিজেন অ্যাটম ইলেকট্রন যখন টেনে নিচ্ছে তখন অক্সিজেন ইটসেলফ নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন +1 চার্জ। আবার এই বন্ডটা দেখো, এই বন্ডের মধ্যে কোনো রকম চার্জ সেপারেশন হবে না, তার কারণ এই বন্ডের দুই প্রান্তে অক্সিজেন অ্যাটম আছে, সিমিলার অ্যাটম আছে, আর সিমিলার অ্যাটম থাকলে ইলেকট্রন পেয়ারকে সমানভাবে আকর্ষণ করবে, সমানভাবে আকর্ষণ করলে ইলেকট্রন পেয়ারটা ঠিক মাঝখানেই থাকবে, তাহলে এখানে কোনো চার্জ ডেভেলপ হবে না। আবার দেখো এখানটাও সিমিলারভাবে অক্সিজেন ইলেকট্রন চার্জ টানবে, তাহলে -1, হাইড্রোজেনের কাছ থেকে টানবে, তাহলে +1। তাই দেখো প্রতিটা অক্সিজেন কিন্তু -1 অক্সিডেশন স্টেট, রাইট? আবার দেখো আমরা দেখব সুপার অক্সাইড। ধরো সোডিয়াম সুপার অক্সাইড বা পটাশিয়াম সুপার অক্সাইড KO2,
তাহলে এই ক্ষেত্রে দেবো Ka2 ক্ষেত্রে দেখবো যে কত চার্জ হয়। দেখো পটাশিয়াম +1 চার্জ, তাহলে নিশ্চয়ই এই অক্সিজেন O2 -1 চার্জ, তাহলে O2 -1কে আমরা বলবো সুপার অক্সাইড। সুপার অক্সাইড, তাহলে এখানে অক্সিজেন দুটো আছে, তাহলে প্রতিটা অক্সিজেন কী হবে -1 হাফ করে, রাইট? যোগ করলে কত হবে -1, তাহলে প্রত্যেকটা অক্সিজেন কিন্তু -1/2 করে। তাহলে এই কটা ব্যতিক্রম ছাড়া অক্সিজেন অলওয়েজ -2 অক্সিজেন স্টেট দেখা যায়। অক্সিজেন যদি ফ্লুরিনের সঙ্গে যুক্ত হয় তাহলে +2, অক্সিজেন হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ পারঅক্সাইড হলে অক্সিজেন -1 চার্জ, সুপার অক্সাইড হলে অক্সিজেন -1/2 করে চার্জ থাকে। এবার আসা যাক যে হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন 1s1, রাইট? হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন 1s1। তাহলে হাইড্রোজেন কি করে না এই 1 ইলেকট্রন বর্জন করতে পারে। 1 ইলেকট্রন বর্জন করলে হাইড্রোজেন কী হবে +1 চার্জ হয়ে যায়, হাইড্রোজেন +1 চার্জ হয়ে যায়। আবার এই 1s1 আছে একটা ইলেকট্রন, তো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, রাইট? যখন গ্রহণ করবে তখন কি -1 চার্জ হবে। তাহলে হাইড্রোজেন +1 দেখা যায়, হাইড্রোজেন -1 দেখা যায়। তো -1 দেখাবে তখনই যখন ধাতুর সঙ্গে যুক্ত হবে, -1 তখনই দেখাবে যখন ধাতুর সঙ্গে যুক্ত হবে, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই সমস্ত সঙ্গে, বা ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত সঙ্গে যখন ধাতুর সঙ্গে যুক্ত হবে তখন হাইড্রোজেন -1, আর যখন হাই ইলেকট্রোনেগেটিভ সঙ্গে যুক্ত হবে মানে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার এদের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু +1। তাহলে -1টা শুধু দেখাবে ধাতুর সঙ্গে, ধাতুর সঙ্গে যুক্ত থাকলে, আর +1 দেখাবে অধাতুর সঙ্গে। অধাতু বলতে এখানে বোঝা যাচ্ছে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, কার্বন, ধরো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সঙ্গে। আর ধাতু বলতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, বা ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এক্সেট্রা এগুলো দেখায়। এরপর বলছে কিছু কিছু মূলক রয়েছে, সেই মূলকের ক্ষেত্রে আমরা তার জারণ নাম্বার বা জারণ সংখ্যা একটা নির্দিষ্ট হয়। যেমন সালফেট SO4 2- হয়, অর্থাৎ এর জারণ সংখ্যা -2। যেমন কার্বনেট 2- হয়, নাইট্রেট -1, নাইট্রাইট -1, ফসফেট -3। তো এই সমস্ত মৌলিকের ক্ষেত্রে এদের কিন্তু নির্দিষ্ট জারণ সংখ্যা রয়েছে। সালফেট -2, কার্বনেট -2, নাইট্রেট -1, নাইট্রেট -1, ফসফেট রয়েছে, OCl -1 এগুলো রয়েছে। এবার আমরা অজানা যে অ্যাটম রয়েছে সেই অজানা অ্যাটমের ক্ষেত্রে আমরা কি করে জারণ সংখ্যা ক্যালকুলেশন করতে পারি, তার ইকুয়েশন কী হবে, কীভাবে জারণ সংখ্যা ক্যালকুলেট করব। ধরো সাপোজ ধরো আমি NaCl এর কথা ভাবি, তা দেখো Na+1 জারণ স্তর আর Cl এর -1 জারণ স্তর, তাহলে +1 আর এটাকে যোগ করে দিই -1, তাহলে দুটো জারণ স্তর যোগ করছি, একটা ক্যাটন সোডিয়াম আর Cl, দুটো জারণ সংখ্যা যোগ করলে দেখো 0 আসছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে যে সমস্ত অ্যাটমগুলো নিয়ে কম্পাউন্ড গঠিত হয়েছে তাদের জারণ সংখ্যার যোগফলটা 0 আসবে। তাহলে যৌগের মধ্যে অ্যাটমগুলির জারণ সংখ্যা সমষ্টি 0 হবে, রাইট? যৌগের মধ্যে অ্যাটমগুলি জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। তার এখানটাই বোঝা যাচ্ছে যে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস এই দুটি যোগ করে দাও, দেখো 0 চলে আসছে। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা ক্যালকুলেট করব। যেমনটি ধরো নাম্বার 1 এক্সাম্পল হিসেবে বলতে পারি KMnO4, এইটা
এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে অ্যাটম বলতে 3টে অ্যাটম আছে, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন। এদের যোগফল করব = 0 বসাবো, একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন থেকে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে পারি। তাহলে প্রথমে ধরে নিই, ধরি Mn এর জারণ সংখ্যা = x। এবার প্রত্যেকটা যোগ করে দিই। কীভাবে যোগ করব? দেখো, পটাশিয়াম কটা আছে? একটা আছে। পটাশিয়ামে +1 জারণ তো জানি, এগুলো মুখস্থ রাখতে হবে। ম্যাঙ্গানিজ কটা আছে? একটা আছে। ম্যাঙ্গানিজ কত? x রয়েছে। এবার দেখো অক্সিজেন কটা আছে? 4টে। অক্সিজেন কত হয়? -2 করে। তাহলে এদের যোগ করে দিই, যোগ করলে কী হবে? 0 আসবে। তাহলে এটা 1 + x - 8 = 0। তাহলে x = 8 - 1, দ্যাট ইজ +7। অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখান থেকে +7। একই রকমভাবে আমরা নাম্বার 2, ধরো নাম্বার 2 K2Cr2O7, এখানে ক্রোমিয়াম এর জারণ সংখ্যা বের করব। তাহলে কি করে বের করব? দেখো, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা = x। এবার যোগ করি। দেখো পটাশিয়াম 2টো আছে, তাহলে 2। পটাশিয়াম জারণ সংখ্যা +1, পটাশিয়াম হয়ে গেল। এবার ক্রোমিয়াম 2টো আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা x রয়েছে। তারপরে অক্সিজেন 7টা আছে, 7। অক্সিজেন -2 করে = 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 2 + 2x - 14 = 0। তাহলে দেখো এখানে করছি আমরা। তাহলে দেখো এখানে 2 + 2x - 14 = 0। তাহলে কি আসবে এখানে? দেখো 2x সমান লিখতে পারি 14 - 2, 12, x সমান 12/2, দ্যাট ইজ +6। অর্থাৎ এখানে ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা, এইটা হচ্ছে +6 জারণ সংখ্যা। নাম্বার 3 এক্সাম্পল। নাম্বার 3 দেখো N3H। নাম্বার 3 ক্ষেত্রে আমরা কী দেখব? যে N3H, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? তাহলে নাইট্রোজেনটা আমরা স্টার মার্ক দিয়েছি। তো ধরে নিই যে নাইট্রোজেন অ্যাটমের জারণ সংখ্যা x। ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা = x। তাহলে কোটা আছে? 3টে আছে, 3x। হাইড্রোজেন কোটা আছে? একটা, 1। হাইড্রোজেন কত করে হয়? +1 করে হয়, = 0। তাহলে 3x - 1 হবে, কারণ এটা +1 এর পাশে গেলে -1 হবে। তাহলে x সমান -1/3। তাহলে এই যে নাইট্রোজেন অ্যাটমটা রয়েছে, এখানে জারণ সংখ্যা -1/3। আবার ধরো নাম্বার 4 এক্সাম্পল, যে ফর্মিক অ্যাসিড HCOOH, এখানে জারণ সংখ্যা বের করব কার্বনের। এই কার্বনের জারণ সংখ্যা কত? তাহলে ধরে নিই যে কার্বনের জারণ সংখ্যা কত হতে পারে। ধরি কার্বনের জারণ সংখ্যা = x। তাহলে দেখা যাক এই হাইড্রোজেনের জন্য কত হবে? একটা হাইড্রোজেন আছে, +1। কার্বন তারপরে একটা আছে, x করে। দুটো অক্সিজেন আছে, 2, প্রত্যেকটা অক্সিজেন -2 করে। আবার একটা হাইড্রোজেন আছে, তাহলে +1 করে, = 0 হবে। তাহলে এটা 1 + x - 4 + 1 = 0।
তাহলে এক্স মাইনাস টু ইজ ইকাল টু 0 হবে, কারণ 1 আছে। তাহলে এক্স সমান +2। তাহলে কার্বনের জারণ সংখ্যা এখানে +2, এক্স সমান হবে কি +2। এবার আমরা অ্যানায়নের জারণ সংখ্যা বের করব, অর্থাৎ আয়নের ক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেশন করব। দেখো আয়নের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করব। ধরো আয়নের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করা যায়। ধরো সাপোজ আমরা দেখব যে কার্বনেট CO3 2-, এখানে 2- এর জারণ সংখ্যা এইটা কিভাবে এসেছে, এই 2-, এই 2- জারণ সংখ্যা কিভাবে এসেছে, এই 2- জারণ সংখ্যা এসেছে কার্বনের জারণ সংখ্যা প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা যোগফল -2 দাঁড়াচ্ছে। এই 2- এসেছে কার্বনের জারণ সংখ্যা এবং অক্সিজেনের জারণ সংখ্যা, অর্থাৎ যতগুলো অ্যাটম দিয়ে কোনো যৌগ গঠন করেছে তাদের অ্যাটমগুলির জারণ সংখ্যার যোগফলই হবে এই চার্জ। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা বের করতে হলে আমরা কী করব, ধরি যে কার্বনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার ইজ ইকাল টু এক্স। তাহলে কার্বন কোটা আছে, একটা আছে, কত ধরেছি এক্স রয়েছে। অক্সিজেন কোটা আছে 3টে, প্রতিটা অক্সিজেন -2 করে, এদের যে যোগফলটা কত দাঁড়াচ্ছে -2, সেই জন্য এটা -2 চার্জ। যখন এখানে কিছু থাকবে না 0, তাহলে এটা 0 হবে। যখন এর +1 থাকবে তাহলে +1 বসাবো, অর্থাৎ এখানে যা থাকবে সেটা কিন্তু অ্যাটমগুলির জারণ সংখ্যার যোগফল বোঝাচ্ছে। তাহলে x -6 - 2, তাহলে x ইজ ইকাল টু +4। তাহলে এই কার্বনের জারণ সংখ্যা কিন্তু +4। ধরো একই রকমভাবে SO4 2-, এই সালফেটের জারণ সংখ্যা কত, তাহলে সালফেটে আমরা এক্স ধরে নিই, তাহলে একটা সালফেট আছে এক্স, 4টে অক্সিজেন আছে, প্রতিটা -2 করে, এদের যোগফলটা -2, এই যে -2 রয়েছে। তাহলে এক্স ইজ ইকাল টু -2, আর এইটা গেলে এপাশে +8 হবে, দ্যাট ইজ +6, অর্থাৎ সালফারের এখানে জারণ সংখ্যা +6। নেক্সট নাম্বার 3, PtCl6, এখানে 2- হয়েছে। তার মানে এখানে কী বোঝাচ্ছে না, প্ল্যাটিনাম এবং সিএল এদের জারণ সংখ্যা যোগফল করলে -2 আসবে। তাহলে এই প্ল্যাটিনামকে আমরা এক্স ধরে নিই, তাহলে একটা প্ল্যাটিনাম আছে এক্স, 6Cl আছে, প্রতিটা সিএল কত -1 করা হয়, ইজ ইকাল টু -2। তাহলে এক্স -6 ইজ ইকাল টু -2, তাহলে এক্স ইজ ইকাল টু -2 + 6, দ্যাট ইজ +4। তাহলে এখানে প্ল্যাটিনামের জারণ সংখ্যা কিন্তু +4। আবার ধরো NH4+, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনগুলো জারণ সংখ্যা মোট যোগ করলে +1 আসবে। প্লাস মানে কি +1 আছে, তাহলে নাইট্রোজেনকে আমরা এক্স ধরে নিই, তো একটা নাইট্রোজেন আছে 1, এক্স ধরলাম। হাইড্রোজেন 4টে আছে, প্রতিটা হাইড্রোজেন +1 আছে, ইজ ইকাল টু +1। তাহলে এক্স +4 + 1, তাহলে +1 - 4, দ্যাট ইজ -3। তাহলে এখানে নাইট্রোজেন কিন্তু -3 অক্সিজেন রেট দেখায়। ধরো নেক্সট এক্সাম্পল, আয়রন আছে Fe, CN6 এবং 3-। তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা কত, তো ধরে নিচ্ছি আয়রনের জারণ সংখ্যা এক্স, তাহলে একটা আয়রন আছে এক্স করে, 6Cn আছে, প্রতিটা Cn -1 করে, ইজ ইকাল টু -3, প্রতিটা Cn -1 করে, তাহলে এক্স -6 অ্যান্ড -3,
তাহলে এক্স ইজ ইকুয়াল টু -3 + 6 সমান +3, অর্থাৎ এখানে আয়রনের জারণ সংখ্যা +3। এইভাবে আমরা আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা, কোনো অ্যাটমের জারণ সংখ্যা ক্যালকুলেট করতে পারি। তবে কিছু ব্যতিক্রম রয়েছে ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো ব্যতিক্রমগুলো কি আমরা স্ট্রাকচার গঠন করে জারণ সংখ্যা ক্যালকুলেট করব। কয়েকটি আমরা এক্সাম্পল নেব, স্পেশাল এক্সাম্পল অফ অক্সিজেন স্টেট, অর্থাৎ কিছু ব্যতিক্রম থাকবে। যেমন ফার্স্ট ওয়ান, CrO5, রাইট? তো CrO5 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? যদি আমরা ক্রোমিয়াম জারণ সংখ্যা আমরা এক্স ধরে নিই, তাহলে 5টা রয়েছে অক্সিজেন, প্রত্যেকটা -2 করে, কোনো চার্জ নেই, তাহলে দ্যাট ইজ 0। তাহলে এখানে এক্স ইজ ইকাল টু +10 আসছে। কিন্তু ক্রোমিয়ামে জারণ সংখ্যা +10 হবে না। কেন +10 হবে না? তাহলে দেখো, ক্রোমিয়ামে ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি যে 3d5 এবং 4s1। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা ডিতে 5টা আর এসে 1টা। তা টোটাল ইলেকট্রন বাইরের কক্ষে ইজ ইকাল টু 6। তাহলে ক্রোমিয়াম এর জারণ সংখ্যা 6-এর বেশি হবে না, এর বেশি হবে না। কিন্তু ক্যালকুলেশন দাঁড়াচ্ছে +10। তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করলে একটু ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? তাহলে CrO5 এর গঠন দেখতে হবে। CrO5 এর গঠন, ডাবল বন্ড অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এখানে অক্সিজেন রয়েছে, এটা এইরকম গঠন থাকে। এবার দেখো যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে। তাহলে অক্সিজেন ইলেকট্রনটি বেশি ক্রোমিয়ামের তুলনায়, তার মানে ইলেকট্রন চার্জটা, অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড় অক্সিজেন টানবে বন্ড দিয়ে। তাহলে একটা বিচার করা যাক যে ইলেকট্রন কীভাবে টানে। ধরো এই বন্ডটা যে ইলেকট্রন পেয়ার আছে অক্সিজেন টানবে। তাহলে এই বন্ডটা অক্সিজেন টানলে অক্সিজেন কী হবে? -1 চার্জ, এর জন্য ক্রোমিয়াম +1 চার্জ। আবার ধরো এই বন্ড দিয়ে অক্সিজেন টানলো -1 চার্জ, তাহলে ক্রোমিয়াম হবে +1 চার্জ। একই ঘটনা এখানে হবে, +1 চার্জ, অক্সিজেন -1 চার্জ, -1, এটা +1। এবার দেখো এখানে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে। তা ডাবল বন্ড অক্সিজেন মানে কি? দুটো বন্ড দিয়েই ইলেকট্রন টানছে, রাইট? তা দুটো বন্ড দিয়েই এই বন্ড পেয়ার ইলেকট্রন টানছে। তাহলে অক্সিজেন হবে -2 চার্জ, কারণ একটা বন্ডের জন্য -1 আর একটা বন্ডের জন্য -2 চার্জ। এর ফলে কী হয়? ক্রোমিয়াম +2 চার্জ। তাহলে ক্রোমিয়াম +2 +1 3, এখানে 1 আছে 4, এখানে 1 আছে 5 and 6। তাহলে এখানে ক্রোমিয়াম কিন্তু +6 জারণস্থ দেখায়। ক্রোমিয়াম হচ্ছে +6 জারণস্থ দেখায়। ধরো নাম্বার 2 এক্সাম্পল, H2SO5। এইখানে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। তা ধরে নিই সালফারের জারণ সংখ্যা আমরা x। তাহলে হাইড্রোজেন দুটো আছে, প্রত্যেকটা হাইড্রোজেন +1 করে। সালফার একটা আছে, x ধরে নিই। তাহলে অক্সিজেন 5টা আছে, প্রত্যেকটা -2 করে, কোনো চার্জ নেই, তাহলে 0। তাহলে x দেখো এখানে 10 আছে, আর এটা 2 পাশে গেলে তাহলে 10 - 2 = 8। কিন্তু সালফারের জারণ সংখ্যা 8 হবে না। কেন হবে না? তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। সালফারের ক্ষেত্রে বাইরে কক্ষে ইলেকট্রন কনফিগারেশন কত হবে? 3s2 3p4, এইরকম ইলেকট্রন বিন্যাস। তাহলে এসে 2টো ইলেকট্রন এবং পিএ 4টি ইলেকট্রন, টোটাল ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন ইজ ইকুয়াল টু 6। তাহলে সালফারের সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে 6-এর বেশি জারণ সংখ্যা আসবে না, কিন্তু হয়ে গেল ক্যালকুলেশন 8। তাহলে আমাদের গঠন দেখতে হবে। তো গঠন দেখব কী করে? এস, এখানে দুটো ওই হাইড্রোজেন রয়েছে আর 5টা অক্সিজেন। তাহলে অক্সিজেন ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এই OH অক্সিজেন বন্ড অক্সিজেন H, এই গঠনটা এরকম থাকে।
এবার সালফারে ক্যালকুলেট করো। এই সালফারের সঙ্গে দেখো সালফারের সঙ্গে দুটো বন্ড যুক্ত আছে, তাহলে এখানে অক্সিজেন -2, এখানে হবে +2, এখানে হবে -2 সালফার অক্সিজেন, তাহলে সালফার হবে +2। এটার জন্য কী হবে, এই অক্সিজেনটা আনছে একটা বন্ড দিয়ে, একটা বন্ডের জন্য -1, তাহলে হবে সালফার +1। এখানে দেখো এই বন্ডটার জন্য -1, এই সালফার হবে +1, তাহলে দেখো +2 +1 +2 +1 টোটাল হলো কত, +6। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কিন্তু +6 হয়ে গেল। ধরো এরকম নাম্বার 3 H2S2O8, এর ক্ষেত্রে কত হবে? তাহলে আগে আমরা ক্যালকুলেশন করে নিই। দুটি হাইড্রোজেন আছে, প্রত্যেকটা +1 করে, দুটি সালফার আছে X করে, আর 8টা অক্সিজেন আছে -2 করে, = 0। তাহলে 2x = 16 - 2 14, তাহলে x সমান 7 সম্ভব নয়, কারণ একটু আগে আমরা বলছিলাম যে সালফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 হয়, তাহলে এখানে দাঁড়াচ্ছে 7। তাহলে এর গঠন আঁকতে হবে। তো গঠন আঁকলে কী দেখব, যে সালফার দুটো আছে, তাহলে সালফার ডাবল বন্ড অক্সিজেন, OH ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এই OH। তাহলে এর গঠনটা হচ্ছে H2S2O8। এবার দেখো আমরা ক্যালকুলেশন করি এই সালফারটা ক্যালকুলেশন করলে কী হবে, দেখো এখানে সিঙ্গেল বন্ড আছে অক্সিজেনের সঙ্গে, তাহলে অক্সিজেন -1 সালফার +1, এখানে অক্সিজেন -2 সালফার +2, এখানে অক্সিজেন টানবে -1 সালফার +1, অক্সিজেন -2 সালফার +2, তাহলে এই অক্সিজেন দাঁড়ালো +6। একই রকমভাবে এই অক্সিজেনটাও সিমিলার রয়েছে +6, তাহলে প্রতিটা সালফার +6, একই রকম সালফার রয়েছে +6, তাহলে এখানে কিন্তু +6 জারণ স্তর রয়েছে, রাইট। এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। ধরো আবার এটা রয়েছে ট্রাইব্রোমো অক্টা অক্সাইড, যদি এরকম হয়, Br রয়েছে, Br3 সঙ্গে O8 রয়েছে, ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। তাহলে এর ক্ষেত্রে কীভাবে গঠন আসবে, দেখো Br ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, বন্ড Br ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে মোট 8টা, তাহলে এরকম গঠন থাকবে। তো এইরকম গঠন থাকলে প্রতিটা বিয়ারের জারণ সংখ্যা কত হবে? তাহলে দেখো কীভাবে ক্যালকুলেশন করব। এই অক্সিজেন -2, তাহলে বিয়ারটা হবে +2, অক্সিজেন -2, তাহলে বিয়ার হবে +2, অক্সিজেন -2, বিয়ার হবে +2। তাহলে এই বন্ডের জন্য কিছু হবে না, কারণ দুটো এই যে বন্ডটা দুই পাশে বিয়ার অ্যাটম আছে, মানে এইরকম আছে বিয়ার বন্ড বিয়ার, তাহলে এই যে ইলেকট্রন পেয়ারটা কোনো দিকে সরবে না। তাহলে এই বিয়ারটা হলো +6 জারণ স্তর। তাহলে এখানে বিয়ার হবে +4, কারণ এই অক্সিজেনের জন্য +2 আর এই অক্সিজেনের জন্য +2, তাহলে এখানে হবে +6। তাহলে এই রকম থাকবে, অর্থাৎ +2 +6 +4 +6 এইরকম জারণ স্তর থাকবে। ধরো কার্বন সাবঅক্সাইড C3O2, তাহলে এর ক্ষেত্রে গঠন কী হবে, এটা কার্বন সাব অক্সাইড, তাহলে কার্বন বন্ড কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এখানে 3টি কার্বন আছে, এই 3টি কার্বনের জারণ সংখ্যা কী হবে? তাহলে দেখো সে এই যে কার্বনটা রয়েছে সেটা অক্সিজেন সংযুক্ত এবং দুটো বন্ড দিয়ে, একটা বন্ড দিয়ে -1 আর একটা বন্ড দিয়ে -1, তাহলে ওভারঅল -2, তাহলে এই কার্বনটা হবে +2। এই কার্বনের সঙ্গে কার্বন যুক্ত আছে, তাহলে সিমিলার অ্যাটম, কোনোরূপভাবে চার্জ ডেভেলপ হবে না, তাহলে এটাও কিছু হবে না, কারণ দুই পাশে দুটো কার্বন আছে, তাহলে এবার এটা হবে +2, তাহলে এইটা হবে 0 অক্সিজেন স্টেট। তাহলে এখানে দেখো 3টি কার্বন আছে,
দুটি কার্বন +2 করে আর একটি কার্বন 0 অক্সিডেশন স্টেট। এটা হচ্ছে কার্বন সাব অক্সাইড বলা হয়, C3O2। তাহলে এইভাবে স্পেশাল কিছু আমরা এক্সাম্পল দেখলাম যেখানে প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্দিষ্ট নয়। এখানে এরকম প্রত্যেকটা বিয়ার ক্ষেত্রে একই নয়। আবার এখানে দেখলাম যে ক্যালকুলেশন করতে গিয়ে সালফার +7 দাঁড়াচ্ছে, কিন্তু সেটা সম্ভব নয়। গঠন রাখতে হলো, গঠন রাখলে তাকে 6 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে দেখবো সালফার এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে এখানে গঠন দেখলে 6 পাওয়া যাচ্ছে। এইভাবে স্পেশাল কিছু এলিমেন্টের ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা জানতে হবে।